নির্বাচনের জোর দাবি জানাই। পরিশেষে বলতে চাই, আমাদের তরিকুল ইসলাম ভূঁইয়া ভাইয়ের তাকে যারা গ্রেফতার করে, তাকে যারা অতি উৎসাহিত যেসব বাহিনী যেভাবে নির্যাতন করছে, এই সকল পুলিশ বা অন্য যে বাহিনী হোক, তাদেরকে গ্রেফতার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। উপস্থিত এখানে আছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের এক সময় রাজনৈতিক সহকর্মী জনাব শফিউল আলম প্রধানের সুযোগ্য সন্তান রাশেদ প্রধান। এখানে রাশেদের ছড়াছড়ি, আসলে সবই রাশেদ, আমার ডাইনে বামে, এবং এই যে একটু আগে বক্তব্য দিয়ে গেল রাশেদ, এই দুজনে নিয়ে আমি কনফিউজ হই সবসময়। তারেক ও তো রাশেদই বলে। আমাদের আরেক রাশেদ ছাত্র নেতা থেকে এখন জননেতায় রূপান্তরিত হয়েছেন। অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি দুঃখিত যে আমার আরেকটি কর্মসূচি একই সময় থাকার কারণে ঢাকা সিটি কর্পোরেশন কর্মচারীদের আরেকটি কর্মসূচি, এবং সেটা যেহেতু আমাদের নেতা প্রয়াত সাদেক হোসেন খোকার স্মরণে, তো সেখানে আমাকে যেতেই হবে, তাই আমি একটু আগেই এই সুযোগটা নিয়ে আমি চলে যাচ্ছি। সহবত বন্ধুরা, আজকে এমন একটা অবস্থায় আমরা আছি যে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলাম। সেই সংগ্রামটা কি ছিল? গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। তো সেই ভোটের অধিকারের জন্য যাকে আমরা তাড়ালাম, যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদের প্রধান আজকে নাই, কিন্তু তার চেলা চামুন্ড যারা আছে তারা এখনো কিন্তু বহাল তবিয়তে আছে। সেই কারণে তাকে বিদায় করার পরেও এবং গণতন্ত্রে ফিরে যাওয়ার প্রাথমিক যে শর্ত, সেটা হলো যে জনগণের ম্যান্ডেটে একটি জাতীয় নির্বাচিত সরকার। সেই পথটা যেন কেন বিলম্বিত হচ্ছে, কেন বিলম্বিত হচ্ছে, সেটাই আজকে প্রশ্ন দিচ্ছে। আবার মাঝে মাঝে গণতন্ত্রের কথাও বলছে, যে গণতন্ত্রে তারা বিশ্বাসী করে না। অনেক আবার সাংবাদিকরা এখনই প্রশ্ন করেন, নির্বাচন করবেন, আওয়ামী লীগ কি করবে? এই প্রশ্নটা আগে করতে পারেন নাই আওয়ামী লীগকে, যে আপনারা যে নির্বাচন দিচ্ছেন না, একদিন যদি আপনাদের পতন হয়, তখন আবার নির্বাচনের জন্য কান্নাকাটি করবেন কিনা, গণতন্ত্রের জন্য কান্নাকাটি করবেন কিনা? যারা মায়ের কান্না কাঁদেন, যে জন্য আমি পরিষ্কার বলি যে অল্প সময় আওয়ামী লীগের জন্য যারা মায়ের কান্না কাঁদেন, তারা হলো আওয়ামী লীগের দোষর। পরিষ্কার, সেটা রাজনীতিতে হোক, সেটা সাংবাদিকতায় হোক, সেটা প্রশাসনে হোক, যে যেখানেই। যেটা একটু আগেই তারেক যেটা বলল, যে তারা সেদিন কয়েকটা আওয়ামী লীগকে ধরে প্রশাসনকে দিয়েছে, কিন্তু তাদেরকে সেই রকম মারা বা হেনস্থা করা হয় না। কিন্তু আওয়ামী লীগের হাতে পড়লে আমরা তো দেখেছি কি নৃশংস আওয়ামী লীগ। তবে আমরা জানি আওয়ামী লীগ হলো ক্ষমতায় থাকলেই খুব বলবান, আর বিরোধী দলে থাকলে যতই হম্বি তম্বি করুক, আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। যেখানে আজকে নাই, যতই লাফাক। তাই সেই আওয়ামী লীগের ভয় দেখে লাভ নাই। কিন্তু আওয়ামী লীগের দোসর যারা এখনো প্রশাসন সহ বিভিন্ন জায়গায় আছে, যারা আওয়ামী লীগের উচ্ছিষ্ট খেয়েছেন, সেই উচ্ছিষ্ট এখন পর্যন্ত তাদের কাছে আছে জমানো। টাকা পয়সার মালিক হয়েছেন, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান লুট হয়েছে, সেগুলো টাকা পয়সা
আমরা দেখেছি আওয়ামী লীগের দু একজন নেতা ধরার পর এখনো তাদের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায়, আর সাধারণ মানুষ যখন ব্যাংকে যায় সেই ব্যাংকে থেকে 5,000 টাকার বেশি তাদেরকে দিতে পারে না। এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য বলবো এই সরকারকে আরো জোরালো ভূমিকা দরকার। একটাই তাদের টার্গেট হওয়া উচিত, শুধু মুখে বলবো যে আমরা সেই ফ্যাসিবাদকে তাড়িয়েছি, মুখে বললে হবে না। ফ্যাসিবাদের সাথে যারা ছিল তাদের কাঁধে ভর করে আপনি কোনোভাবেই গণতন্ত্র আনতে পারবেন না। পরিষ্কার এটা। যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে তাদের কাঁধে ভর করে যদি আপনি সংস্কার করতে চান, তাহলে কি তারা সেটা হতে দিবে কিনা? তারা দিবে না কোনোদিন। সেই কারণে তাদেরকে বিতাড়িত করতে হবে। আর সেইখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে তাদেরকে সরাইলে আবার বিএনপি চলে আসে কিনা। বিএনপি জনগণের রাজনীতি করে, বেগম খালেদা জিয়া জনগণের রাজনীতি করে বলেই ক্ষমতা লিপ্সা তার মধ্যে ছিল না। সেই কারণে এর আগে তিনি প্রমাণ করেছেন 96 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরেও জনগণের দাবির মুখে কিন্তু তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। গণতন্ত্রের স্বার্থে ছেড়ে দিয়েছেন। 2008 সালের নির্বাচনে তিনি জানতেন যে সেই নির্বাচনে তাকে জয়লাভ করতে দেওয়া হবে না, তারপরও সামরিক সরকার চেয়ে গণতান্ত্রিক সরকার ভালো হবে সেটা মনে করেই কিন্তু সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন। কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনা কখনো গণতান্ত্রিক হতে পারে নাই, তার বাবা যেমনি এই দেশে গণতন্ত্র হত্যা করেছিলেন, গণতন্ত্র হত্যা করে একদলীয় বাদশাহ কায়েম করেছিলেন, তার মেয়ে শেখ হাসিনা সে একই পথে হেঁটেছেন। বলতো তার বাবার চেয়ে কিছু বেশি এগিয়ে গিয়েছিলেন যে কিভাবে সকল রাজনৈতিক দলের ক্ষমতা কেড়ে নেওয়া যায়। মুখে বলেছেন গণতন্ত্রের কথা, আর অন্তরে ছিল একদলীয় বাদশাহ। তাই তার কি পতন হয়েছে সেটা আমরা দেখেছি। আজকে বলতে চাই যে এখানে আমাদের যারা আছে সবাই নির্যাতিত। আজকে সভাপতির মতো বাংলাদেশে এই ধরনের অসংখ্য নেতা কর্মী সাধারণ মানুষ আছে যারা নির্যাতিত হয়েছে, যাদেরকে শহীদ করা হয়েছে, যাদেরকে গুম করা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু সেই বিচারগুলো আমরা দেখতে পাচ্ছি না যে দ্রুত লয়ে সেগুলো এগিয়ে আনা হচ্ছে না। আর আমরা জানি যে এই সরকার সেগুলো সব করতেও পারবে না। কাজে এই সরকারকে এর জন্যই আমরা বারবার বলছি যে আপনি যতটুকু সংস্কার করা দরকার ততটুকু করে নির্বাচনটা দেন। জনগণের ম্যান্ডেট দিয়ে একটা সরকার আসুক, তারপরে সেগুলো করবে। এর আগে যদি কোনো পরবর্তী সরকারের জন্য আপনাদের কোনো মেসেজ থাকে, আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে সেগুলো বলে যেতে পারেন। আবার সেটা একটা জাতীয় ঐক্য সৃষ্টি হতে পারে। বিএনপি বিশ্বাস করে, আমরা বলেছি যে আমরা মনে করি যে শেখ হাসিনার সরকার এই দলকে, এই দেশকে যতটুকু ক্ষতি করেছে, এই ক্ষতি যদি আমাদেরকে পোষাতে হয়, এটা থেকে যদি উত্তরণ ঘটাতে হয়, তাহলে শুধুমাত্র বিএনপি এককভাবে সরকার গঠন করলেও সেটা সম্ভব হবে না। আমরা মনে করি আন্দোলনরত সকল দলকে একটা জাতীয় সরকার আমরা গঠন করে এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ দিতে পারবো। আমরা মনে করি তাই। কোনো সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছিল। মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ জাতীয় ঐক্য বিনষ্ট করে শুধু আওয়ামী লীগ আর শেখ মুজিব করে করে দেশটাকে ধ্বংস করেছিল। আবার পরবর্তী পর্যায়ে জাতীয় ঐক্যর সৃষ্টি হয়েছিল, কিন্তু শেখ হাসিনা এসে আবার সেই জাতীয় ঐক্যকে বিনষ্ট করেছেন। মুক্তিযোদ্ধাকে নিয়ে তিনি ব্যবসা করেছেন। তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সেটাকে একটা সাইনবোর্ড হিসাবে তিনি ব্যবহার করেছেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তিনি ধ্বংস করেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছেন। তাই আজকে
এই সরকারকে বলবো যে অনতি বিলম্বে আর দেরি না করে, কারণ আমরা জানি অনেক নাগরিক সুযোগ সুবিধা আছে যেগুলো আপনারা নিশ্চিত করতে পারছেন না, পারবেনও না, কারণ প্রশাসন থেকে বিভিন্ন পর্যায়ে আপনাদেরকে সহযোগিতা করছে না। কাজে তাদের সাথে আপোষ করে আপনি কিছু করতেও পারবেন না। সেই কারণেই নির্বাচন দেন, দেখবেন যে সব কিছু দূর হয়ে যাবে। আরেকটি কথা এখানে বলা হয়েছে যে আমাদের মামলা তারেক রহমান সহ প্রতিটা রাজনৈতিক দলের নেতা কর্মীদের যে মামলা, এখন পর্যন্ত আমাদের কোর্টে যেতে হয়। কি কারণে? আমরা যদি বলি যে আজকের এই সরকার প্রধান ইউনূস সাহেবের মামলা তো প্রত্যাহার করা হয়েছে, তাহলে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার করা হবে না? তারেক রহমানের মামলা তো তাদের সম্পদ বাজেয়াপ্ত করে নাই, কেন করেন নাই? তাড়াতাড়ি করেন, ধরেন তাদেরকে, ব্যাংকের টাকা ফেরত দিতে বলেন, আর নাইলে খালি জেলে নিয়ে যাওয়ার জন্য হাত করা লাগায় নিয়ে যান না। দেখেন কোর্টে হাজির করার সাথে সাথে বলবে যে ভাই আমার এই নিয়ে নাম এগুলো দিয়ে গেলাম, কারণ তো 111 আমরা দেখছি বাঁচার জন্য টাকার বস্তা ফেলে গেছে মসজিদের সামনে। কাজে ধরা শুরু করে, এখন পর্যন্ত তাদেরকে ধরতেছেন না যাদেরকে ধরা উচিত, কারণ সেই পুলিশ প্রশাসনে আমরা বলছি এত সময় লাগলো। এই আন্দোলনকারী যে সমস্ত যুবক যুবতী যারা ছিল, বেকার যুবক, তাদেরকে এখনো ইন্টেরিয়াম ভাবে তাদেরকে চাকরি দিচ্ছেন না পুলিশে, তাদেরকে চাকরি দেন কিন্তু কোনো কার্যকর কিছু করবে না, খালি বলছে সংস্কার। ভাই সংস্কার করেন না। সংস্কারের কথা আমরা বারবার বলেছি যে সংস্কার যদি করতে হয় জিয়া রহমানের দিকে তাকায় দেখেন, শহীদ জিয়া রহমানের দিকে। শহীদ জিয়া রহমান কারো দিকে তাকায় নাই। যখন রাষ্ট্র ব্যবস্থায় তাকে দায়িত্ব আনা হয়, সেই তার আগে রাষ্ট্র ব্যবস্থা কি ছিল? আমরা চাই যে আপনার সরকারটা ঠিক মতো ভালো মতো চালান, ওই আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে আবার আপনারা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেন না। তাই বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, আজকে শুধু এটাই বলবো যে আমাদের আন্দোলন শেষ হয়ে যায় না। রাজপথে আমরা যারা ছিলাম, যে পর্যন্ত গণতন্ত্র ফিরে না আসবে, আর গণতন্ত্র ফিরে আসার প্রাথমিক শর্ত হলো অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটি নির্বাচন। সেই নির্বাচন দিয়ে যতদিন না পর্যন্ত একটা রাজনৈতিক সরকার, জনগণের ম্যান্ডেটের সরকার ক্ষমতায় না আসবে, ততদিন পর্যন্ত রাজপথে আমাদের থাকতেই হবে। এবং সেখানে অবশ্যই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সেটা রাজপথে থাকবো, আমরা চেষ্টা করব। তাই আজকে আমাদের অনেক আহত নিহত, অনেক শহীদ হয়েছেন, অনেক গুম হয়েছেন, অনেক কিছু আছে। আমরাও কিন্তু এই সরকারের উপর প্রেশার দিতে চাই না। আজকে তারেক রহমান সাহেবের মামলা উঠ্র হয় নাই, আমরা তো প্রেশার দিচ্ছি না, আমরা তো মিছিল করছি না এটার জন্য। আমরা বলছি সরকারকে যে আপনারা শুনেন, তারেক রহমানের ফিরে আসা তারেক রহমানের স্বার্থে না, আজকে দেশের স্বার্থে তারেক রহমানকে ফিরে আনা দরকার। দেশের স্বার্থে আজকে আমাদের সকল রাজনৈতিক নেতা কর্মীদের মামলা প্রত্যাহার হওয়া দরকার। এখন পর্যন্ত তো ওবায়দুল কাদের পালায় আছে, কোথায় পালায় আছে এই পুলিশ জানে না? কোথায় ওবায়দুল কাদের? কেন নাই? আরো কিছু যারা আছে তারা কিভাবে সীমান্ত পার হতে পারলো? আজকে ভারতে বসে যাদেরকে চেহারা দেখা যায়, এই সরকার এখন পর্যন্ত ভারতের কাছে জবাব দিয়ে চায় নাই যে তারা কিভাবে পালায় গেল। একটা বর্ডার থাকতে, যেখানে আমার বর্ডারে ফেলানির মতো মেয়েকে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয় তার কাটায়, সেই জায়গায় আওয়ামী লীগের একটা নেতা কর্মীকে কেন আমরা তার কাটায় ঝুলাতো দেখলাম না? যে করে মারা হয়েছে দেখলাম না তো? সাধারণ মানুষকে, একটা কৃষককে, একটা সাধারণ ব্যবসায়ীকে সীমান্ত অতিক্রম করার পর শুধু আমরা দেখেছি হোম মিনিস্টার নিজে বলেছেন তারা যদি ওইখানে যায় অবৈধ পথে যাইতে চায় তাহলে তো গুলি খাবেই। তাহলে আওয়ামী লীগের নেতারা যখন সীমান্ত অতিক্রম করলো তারা কেন গুলি খাইল না? আজকে ভারতের কাছে এটা জানতে চাওয়া হয়েছে। আজকে পররাষ্ট্র উপদেষ্টা আছেন, তার কাছে প্রশ্ন করতে চাই কেন হয় না? কাজে এর জন্যই আজকে স্বাধীনভাবে বুক উঁচিয়ে কথা বলতে হবে। ফ্যাসিস্টকে বিদায় করার পরও
এই সরকারকে আমরা এনেছি। এই সরকার যদি বুক উঁচিয়ে আজকে ভারতের কাছে প্রশ্ন করতে না পারে, এই সরকার দিয়ে কি হবে? সোজা কথা। আমরা ফ্যাসিবাদকে দেখতে চাই না, ওই ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কারোকে তেলানো দেখতে চাই না। আমরা নিজেদের এই দেশ যুদ্ধ করে নিজের রক্ত দিয়ে আমরা অর্জন করেছি, আমাদের ভাইরা শহীদ হয়েছে। এই ফ্যাসিবাদকে মুক্ত করার জন্য শত শত আমাদের ভাই বোন শহীদ হয়েছে। এই শহীদের রক্তের সাথে কারো বেইমানি করা চলবে না। তাই আমরা বিশ্বাস করি, আমরা চাই এই সরকার ততটুকু শক্তি দিয়ে সাহসের সাথে দাপটের সাথে কথা বলতে হবে। তাহলে হলে আপনি গণতন্ত্র ফিরে আনতে পারবেন না। ওই আধিপত্যবাদের শক্তির পক্ষে শক্তি আবার দেখা যাবে মাথা চাড়া দিয়ে উঠবে। তাই আজকে বলতে চাই, আসুন আমরা এই সরকারকে সময়ও দিতে চাই, আবার এই সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে সেটাও আমরা দেখতে চাই, হেলা খেলা দেখতে চাই না। পাশাপাশি প্রতিটা রাজনৈতিক দলকে বলবো, আপনাদের মধ্যে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ শক্তি থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে আজকে এগুলোকে মোকাবেলা করতে হবে। এখনই চিন্তা কে ক্ষমতায় যাব কে ক্ষমতায় যাব না, আরে ভাই ফ্যাসিবাদের শক্তি এখনো দেশে বিরাজমান। এখন পর্যন্ত নির্বাচনের ডেটটাই আনতে পারলাম না, আর এখনই নিজেরা যদি হিসাব কিতাব করি উমুকরে আসতে দেব না, উমুকরে যাইতে দেব না, তাহলে তো হবে না। আসুন ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করে ফ্যাসিবাদকে তাড়িয়েছি, এখন ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন নিয়ে আসবো, ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব, ঐক্যবদ্ধভাবে আবার নির্বাচিত সরকার আমরা গঠন করব। এটাই আমাদের দরকার, সেই চেতনায় আমাদেরকে এগোতে হবে। আজকে আমি আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশে নতুন সূর্য উঠবেই সেই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার দেশ কার্যালয় 28 অক্টোবরের কিছু চিত্র আপনাদের এখানে আছে, দেখছেন। 28 অক্টোবরের ধারাবাহিকভাবে আমি আমার সম্পূর্ণ কর্মসূচি পালন করতে গিয়ে, অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করতে গিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মৃত্যুর গুন্ডা বাহিনী দিয়ে, আওয়ামী সন্ত্রাসী বাহিনী দিয়ে যেভাবে আমাকে গ্রেপ্তার করে মোটরসাইকেলে নিয়ে যাওয়া হয়েছিল, তার দৃশ্যটি হয়তো এখনো মানুষ ভুলেননি। হয়তো সেদিন আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন গণমাধ্যম কর্মী ও ভাই বোনেরা, তাদের মিডিয়া কভারেজে যদি না থাকতো, সেদিন তাদের ভিডিও ফুটেজ যদি না থাকতো, তাহলে আজকে হয়তো আপনাদের সামনে এসে আমি হয়তো উপস্থিত হতে পারতাম না, এতগুলো মানুষের সামনে হয়তো আমি কথা বলতে পারতাম না। আল্লাহর অশেষ রহমত, পিতামাতার দোয়া, দেশবাসীর দোয়ায় আমি বেঁচে আছি। ডিবি কার্যালয়ে আমাকে নিয়ে সেদিন যারা ডিবি কার্যালয়ে গ্রেপ্তার হয়েছেন 28 অক্টোবরের পরের ঘটনায় সবাই হয়তো বিষয়টি অবগত আছেন। কি নির্মম নির্যাতন! জানালার গ্রিলের সাথে আমাকে বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে 2 পায়ে রশি লাগিয়ে আমাকে অত্যাচার করা হয়েছিল, আমাকে নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের বর্ণনা দেওয়ার মতন ভাষা আমার কাছে নাই, কারণ শুধু আমি নয়, 28 অক্টোবরের পরে যতগুলো মানুষ গ্রেপ্তার হয়েছিল হাসিনার সেই বন্দিশালায়, প্রত্যেকটি মানুষের শরীরে টর্চারের চিহ্ন ছাড়া কিছুই নেই। গণ অধিকারের পরিষদের সম্মানিত সভাপতি নুরুল নূর সাহেব গ্রেপ্তার হয়েছিলেন, তাকে জিজ্ঞাসা করলে অনেক উত্তর হয়তো পেয়ে যাবেন।